পঞ্চ নদীর দেশ পাঞ্জাব। আমরা অনেকেই জানি যে পাঞ্জাবে হচ্ছে ৫টি নদী আছে। সেই ৫টি নদীর নাম যদি কেউ মনে করতে পারেন ভালো, যদি না মনে করতে পারেন তো একটু বলি। এই ৫টা নদী হচ্ছে ঝেলাম, চেনাব, বিয়াস, রাভি আর সুতলেজ। এই ৫টা নদী কোনো না কোনোভাবে সিন্ধু যে নদী আছে সেই নদীতে গিয়ে মিশেছে, যা পরবর্তীতে আরব সাগরে পতিত হয়েছে। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই ৫টা নদীর যে নাম বললাম সেটা বলার কি উদ্দেশ্য। আপনারা সবাই জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ব্যাপক এসকেলেশন চলতেছে, যে কোনো মুহূর্তে একটা যুদ্ধংদেহী অবস্থা তৈরি হতে পারে। গতকালকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ডিপ্লোম্যাটিক অ্যাকশন হিসাবে কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে, ৪-৫টা সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো অনেকেই জানেন। একটা প্রধান সিদ্ধান্ত ছিল সিন্ধু নদীর যেই চুক্তি, ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা নদীর যেরকম চুক্তি, সেরকম পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সিন্ধু নদীর একটা চুক্তি আছে। এই চুক্তিটা ভারত স্থগিত অথবা সাসপেন্ড করেছে। তো আসুন আমরা আপনাদেরকে একটু হাইলাইট করতে চাই এই চুক্তিটা সাসপেন্ড করাতে পাকিস্তান কিংবা ভারত কে কিরকম পজিশনে থাকে। প্রথমেই একটু সংক্ষিপ্তভাবে জেনে নেই এই সিন্ধু নদীর যে চুক্তি, এটা কি কবে হয়েছে। এই চুক্তিটি ১৯৬০ সালে হয়েছে। বলা হয় যে দীর্ঘ প্রায় ৯ বছর বিভিন্ন রকমের নেগোসিয়েশনের পরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধান প্রেসিডেন্ট আইয়ুব খান, তাদের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। আমরা সবাই জানি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই যে চুক্তিটা, এই চুক্তিটা এত সুন্দর একটা চুক্তি অথবা এত কমপ্লায়েন্ট একটা চুক্তি, এই যে দীর্ঘ প্রায় ৬০ থেকে ৬৫ বছর এই চুক্তিটা চলমান আছে, এই চুক্তি অনুযায়ী কখনো কিন্তু কোনো ডেভিয়েশন দেখা যায়নি। আমরা যখন আমাদের গঙ্গা চুক্তি কিংবা তিস্তা চুক্তি নিয়ে আমাদের দেশে আলোচনা হচ্ছিল, তখন পত্রপত্রিকাতে আমরা এই সিন্ধু নদীর যে চুক্তিটা, এ বিষয়ে অনেক পজিটিভ কথাবার্তা আমরা শুনেছি। জয়েন্ট নদী কমিশন খুব স্ট্রং এবং শক্তিশালী। প্রতিদিন নয়, প্রতি নিয়ম অনুযায়ী প্রতিটি মিটিংয়ে তারা পার্টিসিপেট করে, পাকিস্তান সাইড থেকে হোক কিংবা ইন্ডিয়ান সাইড থেকে হোক, এবং তারা সব কিছু কিন্তু এনশিওর করে। তো এই যে সিন্ধু নদীর চুক্তি, এই চুক্তিতে দেখা যায় যে পাকিস্তানের জন্য ভারতের এক ধরনের উদারতা, কারণ এই চুক্তির আন্ডারে যেই নদীগুলো আছে সেই নদীগুলো মোটামুটি দুটা ভাগে ভাগ করা হয়েছে। নদীগুলোর একটা অংশ হচ্ছে পূর্ব দিকে আর কিছু নদী হচ্ছে পশ্চিম দিকে। বলা হচ্ছে এই যে ইন্দাস ওয়াটার সিস্টেম, এই সিস্টেমে যত পানি প্রবাহিত হয় তার 80% পানি পাকিস্তানের উপর দিয়ে যায়, 20% পানি ভারত কেবল ব্যবহার করে। অবশ্য তার অনেক কারণ আছে। ভারতের অংশে এই নদীগুলোর যে অবস্থান বা যতটুকু অবস্থান, সেটা অ্যাকচুয়ালি পাহাড় এলাকা, সেখানে কৃষি জমি তুলনামূলক কম, কিন্তু পাকিস্তান অংশে এটা সমতলের, অপেক্ষাকৃত সমতলের মধ্যে দিয়ে গেছে। যেই স্টেটগুলোর মধ্যে দিয়ে গেছে সেই স্টেটগুলো হচ্ছে মুলতান, পাঞ্জাব, এমনকি সিন্ধু সিন্ধু যে পাকিস্তানের, এগুলোর উপর দিয়ে গিয়েছে। তো এই পাকিস্তানের এই কৃষি এগ্রিকালচারের একটা বিরাট অংশ এই নদীগুলোর পানির উপরে নির্ভর করে। এছাড়া এই নদী অববাহিকায় যত শহর রয়েছে, সেই শহরের পানির চাহিদাও কিন্তু এই নদীগুলো থেকে পূরণ করা হয়। তো সবাই আসলে জানলেন যে এই সিন্ধু নদীর যে চুক্তি, এখানে কি নদী আছে এবং এই চুক্তির একটা ব্যাকগ্রাউন্ড একটু সংক্ষেপে বলে নেই। এই যে আমরা পূর্ব এবং পশ্চিমে তিনটা করে নদী বললাম যে এখানে ভাগ করা হয়েছে। পূর্বের যে 3টা নদী আছে সেই 3টা নদী ইন্ডিয়া স্বাধীনভাবে এগুলো ব্যবহার করে। পশ্চিমের যেই 3টা নদী সেগুলো পাকিস্তান স্বাধীনভাবে ব্যবহার করে। ইন্ডিয়ান সাইডের যে নদীগুলো আছে সেই নদীগুলো হচ্ছে বিয়াস, রাভি আর সুতলেজ। মজার ব্যাপার হচ্ছে এই যে 5টা নদী সহ এই যে 6টা নদী, এই 6টা নদীর প্রত্যেকটি কিন্তু হিমালয়ান রেঞ্জে, তিব্বতে কিংবা ভারতের হিমাচল প্রদেশে তাদের উৎপত্তি। এখান থেকে উৎপত্তি হয়ে
এই নদীগুলো বিভিন্নভাবে মিশে, একটার সাথে একটা মিশে, সুতলেজ চেনাবে মিশেছে, রাভি চেনাবে মিশেছে, চেনাব পরে সিন্ধুতে মিশেছে, এইভাবে তারা একটা ওয়াটার সিস্টেম তৈরি করেছে। তো এখন ইম্প্যাক্ট নিয়ে আমরা যেটা বলতে চাই, সিন্ধু যেই ওয়াটার ট্রিটি, এটা ইন্ডিয়া খুব সহজেই কেন স্থগিত করতে পারলো? এজন্যই করতে পারলো যে এখান থেকে উপকারটা আসলে পাকিস্তান বেশি পায়। ভারতে এই প্রত্যেকটা নদীর উৎপত্তি হলেও বলা হচ্ছে যে ভারত এই নদীগুলোকে আন্ডার ইউটিলাইজড অবস্থায় রেখেছে। কেন আন্ডার ইউটিলাইজড অবস্থায় রেখেছে? কারণ এখানে বাঁধ, ড্যাম কিংবা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা বেশ ব্যয়বহুল, কষ্টসাধ্য। তাছাড়া রিসেন্টলি ভারত দুটি জায়গায় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করতে গেলে পাকিস্তানের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এই বাধা দেওয়ার প্রেক্ষিতেই এই যে সুদীর্ঘ প্রায় ৬০-৬৫ বছর ধরে যেই চুক্তিটা চলমান আছে, পাকিস্তানের বাধার কারণেই বিগত ২০২৩ সালে প্রথম ভারত এই চুক্তির একটা মডিফিকেশনের জন্য পাকিস্তানের কাছে আবেদন করে। পরবর্তীতে এবছরও তারা আরেকটি আবেদন করেছিল। সেই আবেদনের ব্যাপারে অবশ্য পাকিস্তান তেমন কোনো সাড়া দেয় নাই। তো বলা হচ্ছে যে ভারত এই চুক্তিটা স্থগিত করলেও ভারতের সেই ক্যাপাসিটিটা নেই যে এই পানিগুলো আটকে রেখে তারা পাকিস্তানকে একদম শুকনো মরুভূমি বানিয়ে দিবে। তার কারণ হচ্ছে যে এখানে পর্যাপ্ত ড্যাম নেই, ওয়াটার রিজার্ভার নেই। ভারত যদি পাকিস্তানকে সত্যিকার অর্থে শায়েস্তা করতে চায়, তাহলে ভারতকে এই ওয়াটার রিজার্ভার বলেন বা ড্যাম বলেন, এগুলো তৈরি করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু সহসা এগুলো ইনভেস্টমেন্ট করা তো সহজ নয়। ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রেশার গ্রুপ আছে বা ইন্টারন্যাশনাল এই ফাইন্যান্স পাওয়া বা একটা সমালোচনা হওয়ার অনেক সুযোগ আছে, যার কারণে একতরফাভাবে ভারত কিন্তু এখান থেকে পানি প্রত্যাহার করার সুযোগটা পায়নি। আরেকটা বিষয় হলো এই যে ট্রেন, অর্থাৎ এই নদীগুলো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বা লেক থেকে বা দুটো নদীর মিলিত প্রবাহ থেকে এগুলো সৃষ্টি হয়ে পশ্চিম দিকে ভৌগোলিক বা ভূমির যেই গঠন, সেই গঠনের কারণে তারা পশ্চিম দিকে অটোমেটিক এগুলো পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে। তো কাজেই ওই যে বাংলাদেশে ফারাক্কার মতন, ফারাক্কা তো একটা সমতল জায়গা, এখানে খুব সহজেই পানিকে ডাইভার্ট করে হুগলি নদীতে নিয়ে যাওয়া গেছে। কিন্তু ওই ভারত পাকিস্তানের যেই সিন্ধুর যে ওয়াটার সিস্টেম, সেখানকার নদীগুলোকে, যেগুলো হচ্ছে ভৌগোলিকভাবে এগুলো পশ্চিম দিকে ধাবমান, সেগুলোকে এত সহজে পূর্ব দিকে ধাবমান করা ভারতের জন্য কোনো সহজ কাজ হবে না। তো সেই অর্থে যদি বলি যে এই নদীর চুক্তি স্থগিত করাতে ভারত খুব একটা লাভ করতে নাও পারতে পারে। কারণ হচ্ছে এই যে বললাম যে পানি ধারণ করার ক্যাপাসিটি কিন্তু তাদের নাই। আর পাকিস্তান সাইডে হ্যাঁ, যদি সত্যিকার অর্থেই ভারত এই নদীগুলোর পানিকে ডাইভার্ট করতে পারতো বা ওয়াটার রিজার্ভার তৈরি করে বা অন্য কোনোভাবে কোনো মেকানিজম করে যদি এগুলোকে আটকাতে পারতো, তাহলে কিন্তু পাকিস্তান বিরাটভাবে এফেক্টেড হতো। তার পুরো এগ্রিকালচার এটার উপরে কিন্তু নির্ভরশীল। একটা ডাটা থেকে দেখলাম যে প্রায় 100 কত বিলিয়ন একর, 163 মিলিয়ন একর জমি বোধহয় সম্ভবত কৃষিকাজে এই নদীগুলোর উপরে ডিপেন্ড করে। এবং একই সাথে প্রায় জনসংখ্যার বিচারে প্রায় মানে প্রচুর মানুষ এই নদীর পানির উপরে অনেকাংশে নির্ভরশীল। তো কাজেই সেই অর্থে যদি এগুলোকে আসলে বন্ধ করে দেওয়ার মতন ব্যবস্থা ভারত করতে পারতো, তাহলে পাকিস্তানকে খুব বিপদে তারা ফেলতে পারতো। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই চুক্তি স্থগিত করলে ইমিডিয়েটলি পাকিস্তানকে হয়তো বড় বেশি তারা সমস্যায় ফেলতে পারবে না। তবে হ্যাঁ, এই চুক্তি স্থগিত করার কিন্তু কিছু উদ্দেশ্য আছে। সেটা হলো যে ভারত এই চুক্তি স্থগিত করলে পরে ভারত কি করতে পারবে? ভারত করবে কি, যে ওই যে তাদের যে ডাটা রেগুলার, যেটা বাংলাদেশের সাথে তারা কখনোই শেয়ার করে না, তো পাকিস্তানের সাথে তাদের যে ডাটা শেয়ারিং আছে,
সেটা ভারত শেয়ারিংটা বন্ধ করবে। তারপরে বিভিন্ন আপত্তি, পাকিস্তানের যে বিভিন্ন আপত্তির কারণে তারা ড্যাম বা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তারা নিতে পারছিল না, সেটা তারা এখন ইমিডিয়েটলি নিয়ে নিবে। এবং আমার ধারণা এখন ভারত এই সুযোগে বড় ওয়াটার রিজার্ভার সিস্টেম, আমরা যেরকম তিস্তাতে চিন্তা করছি, কিংবা পানিগুলোকে ডাইভার্ট করার একটা মেকানিজম ভারত কিন্তু করতে চাইবে। হয়তো আগামী 8-10 বছরে $8-10 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে তারা এই লাইনে কিন্তু আগাতে পারবে। পাকিস্তানের তরফ থেকে আরেকটা বিষয় একটু তারা আশঙ্কা করছে, সেটা হলো যে পাকিস্তানের যে সীমানা চৌকি অথবা পাকিস্তানের যে সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকাটা নদীর এপারে, আর ভারতের সীমান্ত এলাকাটা নদীর ওপারে। তো পাকিস্তান থেকে যেটা বলা হচ্ছে যে নদীর অনুকূলে এসে অ্যাটাক করা আর নদীর প্রতিকূলে গিয়ে অ্যাটাক করা, দুটার মধ্যে বেশ কিছু একটা পার্থক্য আছে। ভারত থেকে নদীর অনুকূলে এসে অ্যাটাক করে তারা রিট্রিট করতে পারবে, কিন্তু পাকিস্তান যদি অ্যাটাক সাজাতে যায়, এইভাবে অনেক কিছু, মানে গ্রাউন্ড লেভেলের কথা বলা হচ্ছে, বা ইয়ার তো অনেক কিছুই সম্ভব আর কি। তো এইভাবে যদি আমরা একটু দেখি যে ইন্দাস ওয়াটার ট্রিটি, আমার যেটা মনে হচ্ছে যে পাকিস্তানকে খরায় মারার পরিকল্পনা থেকে নয়, বরং ভারত একটা সুদীর্ঘ প্ল্যান থেকে সম্ভবত এই ট্রিটিটা স্থগিত করলো। তো যাই হোক, আমরা আসলে দুইটা বড় পরাশক্তির মধ্যে এই যে যুদ্ধংদেহী অবস্থা, এটা আমরা আসলে মোটেও চাই না। আমরা চাই যে ডায়ালগের মাধ্যমে যেন সব কিছুর সমাধান হয়, এবং অবিশ্বাস যেই একটা বিষয় আর কি, এটা যেন দূর হয়ে যায়, যেন একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। না বললেই নয়, সেটা হচ্ছে যে কিছু হলেই পাকিস্তানকে দায়ী করার যে টেন্ডেন্সি, তার থেকে এটা ভালো হতো যদি ভারতের কাছে যদি সেরকম প্রমাণ থাকে, সেই প্রমাণগুলি যে তারা যদি পাকিস্তান লেভেলে বা পাকিস্তানের কাছে না হোক, আন্তর্জাতিক লেভেলে যদি তারা এগুলো উপস্থাপন করে একটা সমাধান চাইতো, আমার মনে হয় সেটা অনেক অনেক ভালো হতো। তবে সেটা হবার নয়, তার কারণ হচ্ছে রাজনীতি, পলিটিক্স, ভোট ব্যাংক, এখানে অনেক কিছু জড়িত আছে। কাজেই ভোট ব্যাংকের জন্য এখানে ধর্মে ধর্মে একটা বিভেদ এবং দেশে দেশে একটা ন্যারেটিভ, এটা জারি রাখতেই হবে। এটা জারি না রাখলে যারা ক্ষমতাশীল আছে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। তো যা হোক, আমার মনে হয় দুনিয়া এখন অনেক বেশি তথ্যভিত্তিক হয়েছে, ইনফরমেটিভ হয়েছে, এবং ন্যারেটিভগুলি অনেকে সহজে ধরতে পারছে। আমি আশা করি এই ধরনের ন্যারেটিভ, আমরা আশা করতে পারি যে এই ধরনের ন্যারেটিভগুলি বন্ধ হোক, সবার মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হোক, এবং আমাদের এই দক্ষিণ এশিয়া, এখানে যে এত মানুষের বসবাস, হ্যাঁ, সেটা যেন এই মানুষগুলো যেন তাদের অবস্থার উন্নতি হয় এবং তারা যেন একে অপরের সহযোগী হয়। সবাইকে ধন্যবাদ।